এই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ডিটারমিনেশন অফ দি হরিজন্টাল কম্পোনেন্ট অফ দি আর্থস ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড দ্য ম্যাগনেটিক মোমেন্ট অফ এ ম্যাগনেট বাই এমপ্লয়িং ম্যাগনেটোমিটার। তোমরা সবাই জানো পৃথিবী একটা শক্তিশালী চৌম্বক। পৃথিবীর এই এই চৌম্বকেরও দুইটা কি আছে, মেরু আছে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু আছে, তাই না? আর নর্মাল ম্যাগনেট তো আমরা চিনি, তো সেরকম একটা ম্যাগনেটের ম্যাগনেটিক মোমেন্ট আমরা বের করব কিসের সাহায্যে? ম্যাগনেটোমিটারের সাহায্যে। তো আমরা দুই ধরনের ম্যাগনেটোমিটার ইউজ করব, একটা ভাইব্রেশন ম্যাগনেটোমিটার, একটা হচ্ছে ডিফ্লেকশন ম্যাগনেটোমিটার। তো এখন আমাকে কেউ একজন একটু বলো যে আমরা যখন কোনো একটা চৌম্বককে পৃথিবীতে ঝোলাই, মানে পৃথিবীতে কোথাও কোনো কিছু দিয়ে হচ্ছে আটকে রাখি, তখন সেটা উত্তর দক্ষিণ বরাবর থাকে, নর্থ আর সাউথ বরাবর থাকে। কেন থাকে এটাকে বলতে পারবা? তুমি একটা চুম্বককে যেদিকেই রাখো না কেন, সবসময় সেটা নর্থ সাউথ বরাবর অ্যালাইন স্যার হবে। এটা তার ধর্ম স্যার। হ্যাঁ, এটা তো অবশ্যই ধর্ম, কিন্তু এই ধর্মের তো একটা কারণ বের করছে, তাই না? স্যার এর কোনো কারণ তো নাই স্যার মনে হয়। আচ্ছা। এটা প্রকৃতিগত না স্যার? প্রকৃতিতেও তো কোনো একটা কারণ আছে যার কারণে সে প্রকৃতি হয়েছে, তাই না? মানে প্রকৃতি আরেকটা কারণেই তো এই কারণটা হয়। আর এটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য, পৃথিবীতে যে ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটা। পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড আছে, পৃথিবী যদি একটা চৌম্বক হয়, তুমি চিন্তা করো পৃথিবী যদি একটা চৌম্বক হয়, ধরো এটা পৃথিবী, পৃথিবী একটা বড় শক্তিশালী চৌম্বক। এখন পৃথিবীর যে পৃথিবী নামক যে চৌম্বক, এটাও তো একটা নর্থ পোল আর একটা সাউথ পোল আছে, তাই না? তো ধরো আমি ধরে নেই এমনিতেই যে এটা নর্থ পোল, এটা সাউথ পোল। এখন পৃথিবীর পৃষ্ঠে যদি তুমি আরেকটা চৌম্বক রাখো, তাহলে কি হবে? এটার ক্ষেত্রে জিনিসটা মানে মানে ব্যাপারটা আসলে নর্থ সাউথ না, মানে ব্যাপারটা হচ্ছে যে এই পাশে একটা পোল কাজ করে, এই পাশে একটা পোল কাজ করে পৃথিবীর চৌম্বকে। তখন অবশ্যই কি হবে, যে এই পাশে যে যে টাইপের পোল কাজ করবে, এখানে কি হবে, তার উল্টা টাইপের পোল অ্যাক্টিভ হবে না? এছাড়া অন্য কিছু হওয়ার কোনো সম্ভাবনা আছে মাঝখানের এই চৌম্বকের? এই জন্যই হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে রাখা বা আমরা যে কোনো চৌম্বক যদি রাখি, তখন সেটা ওই উত্তর দক্ষিণ বরাবর অ্যালাইন হয়। তার মানে কি, পৃথিবীর ভূচৌম্বক যেটা আছে, ভূচৌম্বকটা হচ্ছে, ভূচৌম্বকের যে দুইটা মেরু, এই দুইটা মেরু হচ্ছে পৃথিবীর মানে তোমার যে চৌম্বক আছে সেই দুইটা চৌম্বকের মেরুর উল্টো পাল্টা। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আরেকটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে একটা চুম্বকের লেন্থ হয় দুই ধরনের। এটা পড়াইছিলাম গত সেমিস্টারে। পরে তো কি কি লেন্থ হয় একটা চুম্বকের? মিনা আক্তার বলো তো। স্যার আবার বলবেন, আমি শুনি নাই। একটা চুম্বকের কয় ধরনের লেন্থ হতে পারে? স্যার একটা চুম্বকের দুইটা লেন্থ হয়। কি কি? আহ, স্যার নর্থ সাউথই তো দুইটা লেন্থ। হুম, স্যার জানা নাই, জানা নাই। আচ্ছা, একটা চুম্বকের দুইটা লেন্থ, একটা হচ্ছে জিওমেট্রিক লেন্থ আর একটা হচ্ছে ম্যাগনেটিক লেন্থ। জিওমেট্রিক লেন্থটা কি, কেউ একজন বলতে পারবা? সুরজিৎ পাল, হোয়াট ইজ জিওমেট্রিক লেন্থ? স্যার পাচ্ছি না স্যার এটা। মহিউদ্দিন আহমেদ। স্যার আমি যতদূর জানি স্যার, জিওমেট্রি লেন্থ হচ্ছে একটা লেংথের, ম্যাগনেটের লেংথ যেটা স্যার। হ্যাঁ, ম্যাগনেটিক লেন্থ মানে হচ্ছে নর্মালি আমরা যদি আমাদের তোমার হাতে একটা ম্যাগনেটকে দেয়া হয়, তখন তুমি কি করবা? একটা স্কেল দিয়ে ম্যাগনেটিক লেন্থ মাপবা, মানে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত একটা লেন্থ মেজারমেন্ট করবা। এটা হচ্ছে জিওমেট্রিক লেন্থ।
আর ম্যাগনেটিক লেন্থ কোনটা? ম্যাগনেটিক লেন্থ মানে হচ্ছে যে এই চুম্বকের দুইটা মেরু আছে, হয়তো এখানে একটা মেরু আছে, এইদিকে আরেকটা মেরু আছে, এই দুইটা মেরুর যে মধ্যবর্তী দূরত্ব, ওই দুটো ম্যাগনেটিক লাইন। এই দুইটা হচ্ছে ম্যাগনেটিক লেন্থ, মানে এর যে ডিসটেন্স সেটা হচ্ছে ম্যাগনেটিক লেন্থ। ঠিক আছে, তো এই বেসিক কিছু জিনিস আমাদের জানতে হবে। স্যার তো জিওমেট্রিক্যালটা আবার একটু বলেন তো প্লিজ। জিওমেট্রিক মানে হচ্ছে ধরো তোমার হাতে যদি আমি একটা চুম্বক দেই, তখন তুমি নর্মালি কি করবা? একটা স্কেলের মাধ্যমে সেই চুম্বকের দৈর্ঘ্যটা বের করবা, তাই না? তখন তোমার যে লেন্থটা আসবে সেটা হচ্ছে জিওমেট্রিক লেন্থ। আর ম্যাগনেটিক লেন্থটা আমরা অ্যাকচুয়ালি মানে ডিরেক্টলি বের করতে পারি না, ওইটা অ্যাকচুয়ালি জিওমেট্রিক লেন্থ থেকেই ক্যালকুলেশন করে বের করতে হয়। তো দুইটা তাহলে স্যার আলাদা ভ্যালু আসবে না? হ্যাঁ, অবশ্যই আলাদা বের আসবে। এবং ব্যাপারটা হচ্ছে এরকম যে জিওমেট্রিক লেন্থকে যদি আমি 0.85 দিয়ে গুণ করি তাহলে আসে ইফেক্টিভ লেন্থ, সেটাকে যদি আমি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে আসে ম্যাগনেটিক লেন্থ। মানে বুঝতে পারতেছো? জিওমেট্রিক লেন্থকে 0.85 দিয়ে গুণ করার পরে মানে জিওমেট্রিক লেন্থের 85% কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে তোমার ম্যাগনেটিক লেন্থটা পাবে। বুঝতে পারছো? জিওমেট্রিক লেন্থকে জিওমেট্রিক লেন্থের 85 অংশকে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে ম্যাগনেটিক লেন্থ পাওয়া যায়। তো আমাদের এখানে আসলে কয়টা টেবিল আছে? 3টা টেবিল আছে। ফার্স্ট টেবিলে যেটা করানো হয় সেটা হচ্ছে কি, যে একটা ম্যাগনেটের লেন্থ আর হচ্ছে ব্রেথ বের করতে হয়, দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে হয়। আশিকুর রহমান, বলো তো একটা ম্যাগনেটের দৈর্ঘ্য আর প্রস্থ কিসের মাধ্যমে বের করবা? কোন যন্ত্রের সাহায্যে? স্যার এটা লাইট ক্যালিপার্সের সাহায্য করব। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বের করতে হবে। তো স্লাইড ক্যালিপার্স যেহেতু আমাদের নাই, সো এই ফার্স্ট টেবিলটা আমাদের করতে হবে না, সিমুলেশনে ডিরেক্ট দেয়া থাকবে। আচ্ছা, এখন আমরা যদি সেকেন্ড টেবিলে চলে আসি, সেকেন্ড টেবিলে হচ্ছে আমাদের কি করতে হবে? ডিটারমিনেশন অফ এম বাই এস, যেখানে এম হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট আর এইচ হচ্ছে পৃথিবীর যে চুম্বক সেই চুম্বকের হরিজন্টাল কম্পোনেন্ট, মানে হরিজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড। তো এখানে একটা কাজ করতে হয়, সেটা আমরা সিমুলেশন থেকে করব। আচ্ছা, তো এখানে 2 নাম্বার টেবিলটা আগে করলে সুবিধা। 2 নাম্বার টেবিলে হচ্ছে ডিটারমিনেশন অফ এমএইচ, মানে হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট আর হরিজন্টাল কম্পোনেন্ট, এটার ডিরেক্ট মান বের করতে হয়। তো এটা বের করার জন্য যেটা করতে হয় যে 40টা অসিলেশনের মান বের করতে হবে এখান থেকে। তো এখন আমরা যে যন্ত্রটা ইউজ করতেছি এটার নাম হচ্ছে ডিফ্লেকশন ম্যাগনেটোমিটার। ডিফ্লেকশন ম্যাগনেটোমিটারটা ইউজ করতেছি। এখানে তুমি চাইলে ম্যাগনেটের লেন্থ আর ব্রেথ তুমি বাড়ায় নিতে পারো বা কমায় নিতে পারো। ধরো তুমি ম্যাগনেটের লেন্থ যেটা নিবা সেটা ধরে নিলাম আমি 5 সেন্টিমিটারে আমি একটা ম্যাগনেট নিচ্ছি, ঠিক আছে? আর সেটার ব্রেথ আমি ধরে নিলাম কত? 1.4, ঠিক আছে? আচ্ছা, এরকম একটা ম্যাগনেট নিলাম। তো আমি কি করব, যে এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ভাইব্রেশন ম্যাগনেটোমিটার। এই যন্ত্রটা কেমন, যে একটা কাঠের বক্স, বক্স
এর দুই পাশে হচ্ছে কাঁচ দিয়ে ঘেরা, যেন ভেতরে কোনো বাতাস প্রবেশ করতে না পারে। তো এখানে হচ্ছে একটা ম্যাগনেটকে ঝুলিয়ে দেওয়া হয়েছে উপর থেকে। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ম্যাগনেটের অসিলেশন নিতে হবে। তো অসিলেশনটা নেওয়া যেতে পারে কিভাবে, যে তুমি যদি আরেকটা ম্যাগনেটকে এখানে নিয়ে আসো, নিয়ে এসে এটার মধ্যে একটা করো, কাছাকাছি নিয়ে যাও, তখন কি হবে, একটা ম্যাগনেট আরেকটা ম্যাগনেটকে বিকর্ষণ করবে বা আকর্ষণ করবে, তখন কি হবে, এটা অসিলেট করা শুরু করবে। তো কি করতে হবে, একটা সেকেন্ড একটা ম্যাগনেট নিয়ে আসতে হবে, হাত দিয়ে এরকম করলে এই ম্যাগনেটটা এরকম করে অসিলেট করা শুরু করবে। তো এখান থেকে 40টা অসিলেশনে সময় নিতে হবে 3বার করে। ফার্স্টে একবার 40টা অসিলেশনের সময় নিতে হবে, যেখানে স্টপ ওয়াচ আছে স্টপ ওয়াচ অন করে দিয়ে এরকম 1 2 3 এরকম করে 40টা অসিলেশনের সময় নিতে হবে। কয়বার করতে হবে এই কাজটা, 3বার করতে হবে। এবং খেয়াল রাখতে হবে প্রথমবার তুমি ম্যাগনেটের যে লেন্থটা নিবা সেই একই লেন্থ সববারই নিতে হবে। ম্যাগনেটের লেন্থ আর ব্রেথ যেটা নিবা সেটা সবসময় সেম রাখতে হবে। তো এরকম করে এই যে এই টেবিলটা শেষ করতে হবে, যে টাইম ফর 4G অসিলেশন। এখানে একটা টি হবে, টিটাকে 40 দিয়ে ভাগ করলে টাইম পিরিয়ড বের হবে। একইভাবে সেম কাজ আরো 2বার করতে হবে। তারপরে 3টা টিকে ভাগ করে অ্যাভারেজ করে দিলে এখানে মেইন টিটা বের হয়ে আসবে। তো এটা করতে পারবে না সবাই? স্যার লেন্থ ব্রেথ যেহেতু চেঞ্জ হবে না, তাহলে স্যার 3বার করলে তো 3বার সেম মান আসবে। 3বার সেম মান আসবে না, কেন আসবে না জানো? কারণ হচ্ছে যে তুমি কিন্তু মুখে মুখে হিসাব করতেছো। তুমি যখন 40টা অসিলেশন নিচে গুনবা এবং এখান থেকে টাইম কাউন্ট করবা, তুমি ঠিকঠাক মতো দেখবা তুমি টাইম দিতে পারো নাই, বা 40টা অসিলেশন গুনতে তোমার একটু প্রবলেম হচ্ছে, দেখবা ঠিকই টাইমটা অল্প বিস্তর চেঞ্জ হবে। চেঞ্জ হলে সামান্য পরিমাণ হয়তো। সামান্য পরিমাণ চেঞ্জ হবে। ঠিক আছে, তো সবাই তাহলে রিফ্লেকশন ম্যাগনেটোমিটারের কাজটা করো। স্যার এই যেটা বললেন যে 40টা, এটা আর একটু দেখান স্যার যে কিভাবে গুনবো। একটা কমপ্লিট অসিলেশন কখন হয়, যখন একটা বস্তু বা যে কোনো একটা পার্টিকেল একটা নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা শুরু করে আবার ওই জায়গা থেকে চলে আসে। সেম ভাবেই তুমি যদি এখানে একটা ম্যাগনেট প্লেস করো, এই যে এখানে আসলে অসিলেট করার কথা সেটা দেখানো হচ্ছে এখানে। তো তুমি যে কোনো ভাবে চিন্তা করতে পারো, যে উপর থেকে নিচে আবার উপরে, সেটাও চিন্তা করতে পারো, বা নিচ থেকে উপরে আবার নিচে, এরকমও চিন্তা করতে পারো। এটা যখন এই মাথাটা যখন উপর থেকে নিচে গিয়ে আবার উপরে আসবে, তখন তোমার একটা অসিলেশন হয়েছে, এরকম 40টা অসিলেশন হিসাব করতে হবে। বা তুমি চাইলে নিজে থেকে হিসাব করতে পারো, বা তুমি আবার এই মাথা দিয়েও হিসাব করতে পারো, একই কথা। স্যার এটা তো আমাকে হিসাব করতে হবে না, মানে হ্যাঁ নিজেকে গুনতে হবে। হ্যাঁ, এটা নিজেকে গুনতে হবে, এবং নিজেরা গুনবা বলেই হচ্ছে এটাই হবে, মানে তোমার ওই যে টাইমটা ডিফারেন্ট হবে। স্যার এটা কিসের ভিতরে যাইতে হবে? এটা হচ্ছে আমৃতাতে, এটা আমৃতা। ওটা তো জানি, মানে হ্যাঁ, ওটার মধ্যে আচ্ছা, এটা হচ্ছে ইলেকট্রিসিটি, ফিজিক্যাল সায়েন্সেসে গিয়ে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম ভার্চুয়াল ল্যাব, তারপর হচ্ছে রিফ্লেকশন ম্যাগনেটোমিটার। ওকে স্যার। স্যার 40টা হওয়ার পরে কি স্টপ ওয়াচটা বন্ধ করে দিব? হ্যাঁ, 40টা হওয়ার পরে স্টপ ওয়াচটা বন্ধ করে দিবা। সব একটু বলে দিন স্যার একটু। আচ্ছা, এখান থেকে তেমন কিছু নাই, 40টা অসিলেশনে তোমার কত টাইম লাগলো সেটা লিখবা। ধরো লাগলো হচ্ছে ধরে নেই 54 সেকেন্ড, তাহলে সেই 54 কে 54 দিয়ে ভাগ, 54 কে ভাগ দিবা কি দিয়ে, 40 দিয়ে ভাগ দিবা। ঠিক আছে, যে মান আসবে সেটা লিখবা। এখানে যে রেজাল্ট আসবে এরকম করে 3বার করবা। এই তিনটা রেজাল্টকে যোগ করে 3 দিয়ে ভাগ করবা, ভাগ করলে এখানে মিন হিসেবে লিখবা, শেষ। আর এই পাশে কি করতে হবে সেটা পরে বলে দিচ্ছি। স্যার এটা তো মোবাইলে করা যাবে নাকি স্যার? হ্যাঁ, এটা মোবাইলে করা যাবে। স্যার আবার যদি একটু বলতেন, ফিজিক্যাল সায়েন্স, তারপর স্যার ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম ল্যাব। তারপর স্যার আমার আমার একটা কোশ্চেন আছে স্যার, আগের দিনের ল্যাব বিষয় নিয়ে স্যার। বলো।
স্যার ওই কালকে যে ল্যাবটা করাইছিলেন ওই যে দুইটা টেবিল আছে স্যার এক্সপেরিমেন্টাল, ওই দুইটা কি আমাদের করা লাগবে স্যার? না না, ওই দুটো করা লাগবে না। ওকে স্যার। আচ্ছা আরেকবার বলি যেহেতু রেকর্ড হয় নাই। সো D1টা কি হবে? D1টা হবে যে এই ম্যাগনেটটাকে তুমি কতটুকু ডিস্টেন্সে রাখতেছো। যেমন এই যে এখানে আমি কততে রাখছি, এখানে রাখছি আমি 21 সেন্টিমিটার ডিস্টেন্সে, তাহলে D1 হবে আমার 21। আর D2 কি হবে? D2 হবে হচ্ছে D2 অ্যাকচুয়ালি এই প্রান্তের যে ডিস্টেন্স সেটা, তাহলে 21-এর সাথে যদি আমি ম্যাগনেটের লেন্থটা যোগ করি তাহলে আসবে D2। তাহলে D1 D2 আর D1 D2 কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আসবে D। ওকে, এখন এরপর আমাদের যেটা করতে হবে যে এই ম্যাগনেটটা দেখো একটা জিনিস একটু খেয়াল করো। আমি যদি ম্যাগনেটের দিকে যাই, দেখো এই ম্যাগনেটে এখানে দুইটা আছে। তো তুমি এটাকে যদি এন পোল ধরো আর এটাকে ধরলা এস পোল, এটা এন এটা হচ্ছে এস। আচ্ছা তার আগে একটা জিনিস দেখে রাখো, সেটা হচ্ছে দেখো এটা কিন্তু ইস্ট, এটা কিন্তু ইস্ট সাইড আর এটা কিন্তু ওয়েস্ট। দেখো ইস্ট আর ওয়েস্ট কিন্তু এখানে দেয়া আছে। আরে কই গেল? আচ্ছা এখানে দেখো ইস্ট আর ওয়েস্টে কিন্তু দেয়া আছে, মানে এই বরাবর হচ্ছে ইস্ট আর এই বরাবর হচ্ছে আমার ওয়েস্ট। আচ্ছা এখন আমরা যদি ম্যাগনেটের কাছাকাছি যাই তাহলে দেখবো যে ম্যাগনেটে এই পাশে একটা কালার আছে, এই পাশে একটা কালার আছে। তার মানে এই কালারটাকে তুমি যদি নর্থ পোল ধরো এটা হবে সাউথ পোল, বা এটাকে সাউথ পোল ধরলে এটা হবে নর্থ পোল। এখন এখানে আসলে এভাবে বলে দেওয়া নাই, তো তুমি ধরে নিবা যে এটাকে তুমি ধরো নর্থ পোল, এটাকে ধরবা সাউথ পোল। এখন কথা হচ্ছে ম্যাগনেটটা কোন দিক বরাবর আছে? এইদিকে আমার কোন দিক? এইদিক হচ্ছে এই যে ইস্ট। ওয়েট। ম্যাগনেটটা ইস্ট বরাবর আছে। এই ম্যাগনেটের এটা তোকে আমি যদি নর্থ পোল ধরি, নর্থ পোলটা কোন বরাবর আছে? ইস্ট বরাবর আছে। তাহলে দেখো যেখানে এই কথা বলছে যে ম্যাগনেট ইস্ট বরাবর আছে। আচ্ছা এইখানে আমরা যদি ভার্সিটিতে করতাম তাহলে আমাদের ফেস আপ এবং ফেস ডাউন করা একটা অপশন ছিল, কিন্তু এখানে আসলে ফেস আপ এবং ডাউন করার অপশন নাই। তাহলে এখানে আসলে দুইটা পার্ট হবে, একটা হবে ম্যাগনেট ইস্ট আর একটা হবে ম্যাগনেট ওয়েস্ট। একবার হবে এন পোল ফেসিং, একবার হবে এস পোল ফেসিং। জিনিসটা কেমন? এখানে হচ্ছে এটাকে যদি আমি নর্থ পোল ধরি তাহলে নর্থ পোল ফেস করতেছে কাকে? নর্থ পোল ফেস করতেছে ইস্টকে, ইস্টকে নর্থ পোল ফেস করতেছে। তো তারপরে এখান থেকে আমি আসলে দেখবো যে নিডালের অবস্থান কই। নিডালের অবস্থান এটা হচ্ছে কত? 36। তাহলে আমি লিখবো এরকম, ম্যাগনেটটা হচ্ছে ইস্টকে ফেস করতেছে, নর্থ পোল, ইন্ডো ওয়ান হচ্ছে আমার 36 ইন্টু 136 ইন্টু 36। ওকে, আচ্ছা এরপরে কি হবে? এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এই ম্যাগনেটটাকে আমি এই নর্থ পোলটাকে রিভার্স করে দিব। এই যেখানে দেখো রিভার্স দ্য ম্যাগনেট, সাথে সাথে এটা চেঞ্জ হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এটা চেঞ্জ হওয়ার সাথে সাথে এখানেও চেঞ্জ হবে। তো এখানে যদি চেঞ্জ হয়, এখানে কত হয়েছে? আর এটা কিভাবে বুঝতেছেন এই যে কাঁটাটা কোন দিকে, মানে কাঁটাটার হিসাবটা বুঝতেছি না স্যার। এই কাটাটার হিসাবে যে এখানে তো লেখাই আছে কত মান, তুমি শুধু এখানকার মানটা কত সেটা দেখবা। এটা যদি 30 হয় এখানে কত হবে? 30 হলে এটা 37 মনে হয়। 37। আচ্ছা এখানে আমার কাছে দেখে যেটা মনে হচ্ছে 35, আর এখানে মনে হচ্ছে 36। তাহলে আমাদের এই পাশে এবার কি করতেছে? এস পোল ফেস করতেছে ম্যাগনেটটাকে 35 আর 36। করার জন্য একটা হবে আমার 35 আর একটা 36। 35 আর হচ্ছে 36। আচ্ছা এটা একটা গেল।
এতক্ষণ কি করতেছিল, ম্যাগনেট গুলা ইস্ট কে ফেস করতেছিল। আচ্ছা, এখন আমি সাইড বি তে ম্যাগনেটটা রাখি, রাইখা প্লেস দ্য ম্যাগনেট করি, আবার আগের মতো সেই একই ডিস্টেন্সে নেই 21। স্যার এন্ড ওয়ান আর এন্ড টু কিভাবে বুঝবো? ডান পাশেরটা এন্ড ওয়ান আর বাম পাশেরটা এন্ড টু, এরকম? হ্যাঁ, তুমি এখানে আচ্ছা, এন্ড ওয়ান এন্ড টু আসলে ওইভাবে তোমার করার দরকার নাই, আলাদাভাবে ডিস্টিংগুইশ করার দরকার নাই, কারণ আলটিমেটলি আমাদের হচ্ছে এই সবগুলা মানকে এভারেজ করতে হবে। সো এন্ড ওয়ান এন্ড টু নিয়ে তুমি যদি করো, মানে কনফিউশনে থাকো, ওটা আসলে কোনো সমস্যা না। মানে তুমি যদি এন্ড ওয়ান এর মান এন্ড টু তে লিখো বা এন্ড টু এর মান এন্ড ওয়ানে লিখো, সেটাও কোনো সমস্যা না। স্যার হ্যাঁ স্যার D2 টা কিভাবে বের করছেন? ওই যে স্কেল থেকে এটা কিভাবে এসেছেন একটু দেখান তো স্যার। D2 এর মান স্যার, D1 এর মান তো বুঝছি স্যার, D2 এর মান D1 এর মানের সাথে ম্যাগনেটের লেন্থটা যোগ করবা, তাহলে D2 চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো আবার আগের মতো ওই একই ডিস্টেন্সে রাখবা, রাখার পরে আবার এখানে হচ্ছে ম্যাগনেট ওয়েস্ট, ম্যাগনেটটা এখন ওয়েস্টের দিকে মুভ করে আছে। আর এখন হচ্ছে দেখবা যে কোন পোলটা ফেস করতেছে, তোমরা আগে থেকে একটু ফিক্স করে রাখবা যে লালটাকে তোমরা সাউথ ধরলা, আর এই পাশের রংটা কি? নর্থ। আচ্ছা, ওটাকে নর্থ ধরলা, ওটা যে কালার আর কি। তো এরপরে এখানে দেখবা যে এখানে মান কত, এখানে হচ্ছে 36। তো এটা হচ্ছে ম্যাগনেট ওয়েস্ট 36। স্যার ফেস ডাউনটা করা লাগবে না? ফেজ ডাউনটা আসলে এখানে করা যায় না, ঠিক আছে, সিমুলেশনে ফেজ ডাউনটা করা যায় না, আমরা ভার্সিটিতে করলে তখন করতাম। রিভার্স করে দেন আবার। এবার হচ্ছে কি করতে হবে, রিভার্স করে দিতে হবে, রিভার্স করে আবার মানটা দেখতে হবে কত, ওরকম কাছাকাছি হওয়ার কথা, একটা 36 একটা 35, তাহলে 36। এরপরে যেটা করবা সেটা হচ্ছে এখানে যে 8টা মান আছে, সেই 8টা মানকে যোগ করে 8 দিয়ে ভাগ করলে এখানে মিন ডিফ্লেকশনটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। তারপরে কি করবা, আবার ডিসটেন্সটা চেঞ্জ করবা, ডিসটেন্সটা চেঞ্জ করে আবার এরকম 8টা মান নিবা, এখানে আবার ডিসটেন্স চেঞ্জ করে আবার এরকম 8টা মান। তো এই হচ্ছে আমাদের কাজ, বুঝতে পারছো? ডিসটেন্স বলতে স্যার ওই যে প্রথমে যে 21 মিটার নিছেন ওই হ্যাঁ, D1 ওটা প্রথমে যে 21 মিটারটা নিছি, ওই 21 মিটারটা চেঞ্জ করে এখন হচ্ছে ধরো তুমি নিলা কত, 15। ঠিক আছে, তারপরে ধরো একবার নিলা তুমি 25। স্যার কয়বার নেওয়া লাগবে স্যার? মানে স্যার ইচ্ছা মতো আর কি স্যার। হ্যাঁ, এটা ইচ্ছা মতো, তুমি 3বার নিবা। স্যার D2 এর মানটা স্যার একটু দেখান তো। বাবারে বাবা, সেটা হচ্ছে তুমি যদি এখানে G1 যদি তোমার 25 হয়, G1 এর সাথে তোমার ম্যাগনেটের লেন্থ কত, 3, তাহলে 25 আর 3 হবে 8, 28। ঠিক আছে, তুমি এখানে যে লেন্থটা নিবা সেটা তো তোমার D1, ঠিক আছে, তার সাথে এই যে ম্যাগনেটের লেন্থ দেয়া আছে, সেই ম্যাগনেটের লেন্থটা যোগ করলে D2 লেন্থ চলে আসবে। স্যার আমরা প্রথমবার যেটা দিয়ে করছিলাম ওটা স্যার ইয়ানা, প্রথম যেটা করছি ওটা হচ্ছে ভাইব্রেশন ম্যাগনেটোমিটার, আর এখন যেটা করতেছি সেটা স্যার ওই ম্যাগনেটের লেন্সের তিনটা যেটা দেখলেন এটা কি লেখা থাকবে কিনা কি দিতে হবে? তুমি এই যে এই ভাইব্রেশন ম্যাগনেটোমিটার ইউজ করার সময় যে লেন্সটা নিছিলা সেই লেন্সটা হ্যাঁ এখানে হ্যাঁ। চলে আসবে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, বা তুমি যদি সেই লেন্সটা না আসে তুমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারো। ঠিক আছে? তুমি যত নিছিলা তততে চেঞ্জ করে নিবা, নাকি তুমি যাই নিয়ে থাকো সেটা চেঞ্জ করে নিয়ে এই পাশে ডিফ্লেকশনে চলে যাবা, দেখবা যে চেঞ্জ হয়ে গেছে, এবং এর সাথে সাথে তোমার ম্যাগনেটের ম্যাসও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এবং পজিশনটা হবে ট্যান এ। দেখো ট্যান বি পজিশন দিলে জিনিসটা একটু অন্যরকম হয়ে যায়, মানে ম্যাগনেট এভাবে থাকে, এটা এভাবে না, এটা হবে ট্যান এ পজিশন। তো
তো পারবা না লাস্টে এটা? যে ভ্যালু লাস্টে যে একটা ওই যে আছে যে ভ্যালু এম বাই এইচ এটাও কি করা লাগবে নাকি এটা থাকবে এরকম? আচ্ছা এইটুকু করো, বাকি ক্যালকুলেশনটা আমি দেখাই দিচ্ছি পরে। স্যার তাহলে স্যার আমরা এটা আর কয়বার একটু করব স্যার? টোটাল 3 বার? স্যার একটু শখে যান স্যার। 3 বার করবো, হ্যাঁ। স্যার এখানে গিয়ে যে এভারেজটা বের করা লাগবে D1 আর D2 এর এভারেজটা। হ্যাঁ, D1 আর D2 অ্যাভারেজটা বের করতে হবে। স্যার ম্যাগনেটের লেন্থটা কয়বার চেঞ্জ করা লাগবে? 3 বার চেঞ্জ করবা। ওকে স্যার। তাহলে কি স্যার D1 এর মান 3টে হবে, D2 এর মানও 3টে হবে? হ্যাঁ, D1 এর মানও 3টে হবে, D2 এর মানও 3টে হবে, D এর মানও 3টে হবে। আর এখানে একটা হবে, ওইখান এরপরে আরেকটা লেন্থের জন্য আরেকটা হবে, তারপরে লেন্থের জন্য এরকম আর একটা। ঠিক আছে, তাহলে শুরু করো, কারো প্রবলেম হলে আমাকে বলো। আচ্ছা, mass of the magnet তোমরা যে সিমুলেশনে ওখান থেকে নিবা। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ম্যাগনেট I is equal to m/12 L1 স্কয়ার প্লাস b স্কয়ার। L1 হচ্ছে কোনটা? এই যে ম্যাগনেটের মাস, আর b হচ্ছে ম্যাগনেটের ব্রেথ। তার মানে এখান থেকে ইজিলি ম্যাগনেটের মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাবে। স্যার এল স্যার লেংথ হবে না? হ্যাঁ, L হচ্ছে লেন্থ। আর এরপর হচ্ছে ইফেক্টিভ লেন্থ অফ দ্য ম্যাগনেট হচ্ছে L2 সমান 0.85 ইনটু L1। তার মানে যে ম্যাগনেটের যে লেন্থ ছিল সেটাকে 0.85 দিয়ে গুণ করবা, সেটাকে আবার 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে ম্যাগনেটিক লেন্থ, যেটাকে আমরা বলতেছি L। আচ্ছা, সেটা এখানে লিখে রাখবা। তো সেই Lটা কই কাজে লাগবে? সেই Lটা কাজে লাগবে এই যে এখানে m/s এর মান বের করার জন্য। d স্কয়ার এখানে পাবা, L স্কয়ারের মান এখান থেকে পাবা, হোল স্কয়ার ডিভাইডেড বাই 2d, আর tan থিটা। থিটা হচ্ছে এই যে মিন ডিফ্লেকশন অ্যাঙ্গেল, যেটা এটাই হচ্ছে থিটা। ঠিক আছে, এখান থেকে থিটার মানটা পেয়ে যাবো। ওকে, আর থিটার মানটা স্যার আবার একটু বলুন তো। এই যে তোমরা 8টাকে যোগ করে অ্যাভারেজ করলা না, সেটাই হচ্ছে থিটা। হ্যাঁ স্যার, আচ্ছা বুঝতে জি পারছি। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এখান থেকে তাহলে তো তিনটা m/s পাবা, তাই না? জি স্যার, তিনটা আলাদা আলাদা বের হবে তিনটা স্যার। ডিসটেন্সের জন্য 3টা m/s পাবা। 3টা m/s কে অ্যাভারেজ করলে মিন m/s চলে আসবে। আচ্ছা, স্যার L2 কোনটা? L2 L2 হচ্ছে L1 কে 0.85 দিয়ে গুণ করবা। L1 কে 0.85 দিয়ে গুণ করবা। L1 মিন্স হচ্ছে তোমার ম্যাগনেটের যে লেন্থ, যেটা যেখানে দেয়া আছে, এটাকে 0.85 দিয়ে গুণ করে সে তাহলে L2 হবে। L2 কে 2 দিয়ে ভাগ করলে L হবে। আচ্ছা স্যার, এইচ কোনটা হবে স্যার? m/h যেটা। তাহলে তো স্যার ক্যালকুলেশনে স্যার ব্রেথের কোনো কাজ নাই দেখছি। ব্রেথের কাজ থাকবে না কেন? ওই যে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করলা ব্রেথ দিয়ে। আচ্ছা, m/s হচ্ছে তোমার এই যে পুরো এইটুকুর যে রেজাল্ট, সেটা হচ্ছে m/s। আচ্ছা, তো m/s পাবা এখান থেকে। আচ্ছা, এরপরে এই পর্যন্ত তো করছিলা মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু এই যে উপরে পাইছো, মোমেন্ট অফ ইনার্শিয়ার মান উপরে পাইছো, তাই না? এই যে এখান থেকে মোমেন্ট অফ ইনার্শিয়ার মানটা পাইছো, এই যে m/12 L1 স্কয়ার প্লাস b স্কয়ার। এখান থেকে মোমেন্ট অফ ইনার্শিয়ার মানটা পেয়ে গেছো। আচ্ছা, তারপর হচ্ছে mh কি? 4 পাই স্কয়ার I বাই t স্কয়ার। 4 পাই স্কয়ার তো এমনিতেই জানো প্রায় হচ্ছে 3.14। I এর মান হচ্ছে যে মোমেন্ট অফ ইনার্শিয়ার মান, আর t এর মান হচ্ছে এখান থেকে t। তাহলে এখানে আসলে 3টা হবে না, এখানে আসলে একটাই হবে। ঠিক আছে, এখানে তুমি একটা রেজাল্ট পাবা। আচ্ছা, তার মানে কি এই mh এর মান পাইলা, আর m/s এর মান পাইছো, এই দুইটা মান পেয়ে গেছো। এখন একটার সাথে আরেকটা যদি গুণ করো, mh কে যদি m/s দিয়ে ভাগ করে রুট করো, তাহলে h এর মান আসবে। আর mh কে m/s দিয়ে গুণ করে রুট করলে m এর মান আসবে। তাহলে এখানে একটা আসবে h এর মান, একটা আসবে m এর মান। তো h এর মানটা হয় হচ্ছে নরমালি 1 থেকে 2 ওয়েস্টেজ এরকম,
আর এম এর মানটা হয় একটু বড়। স্যার এই যে এইচ ইকুয়াল টু স্যার রুট ওভার এম এইচ বাই এম বাই এইচ, এটা স্যার আসছে কোথা থেকে? এখানে কাটাকাটি করো তো, এটাকে একটু ক্যালকুলেশন করো। এটাকে যদি ক্যালকুলেশন করো, এম এইচ কে যদি এম বাই এইচ দিয়ে ভাগ করো তাহলে কি আসে দেখো তো, দেখবা এইচ এর মান থাকবে শুধু। বা তুমি যেখানে যদি ডিরেক্ট করো এইচ এইচ কাটো, তাহলে এম স্কোয়ার কে রুট করলে কি হয়? স্যার ম্যাথের স্যার এমই তো আসে। স্যার ম্যাথের ইউনিটটা স্যার কি রাখবো, কেজিতে? কোন ম্যাথ? ওই যে এই ম্যাগনেটিক ম্যাথ? হ্যাঁ না ম্যাগনেট। ওটাকে গ্রামে রাখবা। এখানে আমরা কোনোটা এসআই একক ইউজ করতেছি না, সবই দেখো আমরা এই যে সেন্টিমিটার নিউটনের জায়গায় আমরা ডাইন ইউজ করতেছি, সো এটা গ্রামই রাখবা। স্যার ওখানে তো স্যার কেজিতে আছে স্যার, ওই যখন জিজ্ঞেস করলাম আর কি। গ্রামে নিয়ে আসবে। গ্রামে নিয়ে আসতে হবে। স্যার যেটা দেখালেন এম ইকুয়াল টু স্যার এই যে রুট ওভার এম এইচ বাই ওইটা স্যার করবো কি কারণে? ওটা না করলে হয় না? আমার তো ফাইনালি এইটাই লাগবে, এইচ এর মানই বের করতে হবে আর এম এর মানই বের করতে হবে। স্যার এইচ এর মান তো প্রথমে বের হয়ে আসছে না নাকি? আচ্ছা, আগের টেবিলে আমাকে আমার এম বাই এইচ আসছে আর পরের টেবিলে এম এইচ আসছে, সেখান থেকে আমি এম আর এইচ এর মান বের করলাম। স্যার ফার্স্ট টেবিলে স্যার আমরা তো স্যার ওই যে স্যার আমাদের তো ফাইনালি স্যার লাগবে এম আর এইচ এর মান না? হ্যাঁ, এম আর এইচ এর মান লাগবে। স্যার এটা আনুমানিক কত অ্যান্সার আসতে হবে যদি আপনি? সেটা বললাম যে এইচ এর মান হইতে পারে মানে 2 পয়েন্ট সামথিং এরকম, অ্যারাউন্ড 2। আর এম এর মানটা একটু বড় হয়, সেটা হয়তো এরকম হতে পারে 7,000 8,000 এই টাইপের। স্যার ফার্স্ট টেবিলে স্যার এই যে ডাউন এবং আপ যে আছে স্যার এই দুটো তো লাগবে না, তাহলে কি স্যার টেবিল করার সময় দুটো বাদ দিয়ে দিব? হ্যাঁ, টেবিল করার সময় ওই পার্টটুকু বাদ দিতে পারো। আচ্ছা ঠিক আছে। আর স্যার কাটাটা স্যার কিভাবে স্যার কাউন্ট করবো স্যার, আবার একটু দেখাইতেন যদি। স্যার আজকে আমাদের কাজ কি থাকবে স্যার, যেটা করার পর আমাদের ছুটি স্যার, এটা কি থাকবে? স্যার ফোন আসছে। আচ্ছা নিবিড়, বল। আচ্ছা আজকে আমাদের মানে কি করলে শেষ হবে ভালো? আমার আজকে মাথা ঘুরতেছে বুঝছস। এটাই শেষ, আর তো নাই। এগুলো বাসাতেই করবো, এই তো স্যারে বলে দিন। আর এই ল্যাব রিপোর্ট হলো পরীক্ষার পরে জমা দেওয়া লাগবে। মেইন কাজটা শেষ, ওগুলোই তো বের করাটা হলো একটু। এই ল্যাব রিপোর্ট কিন্তু 2টা হয়েছে, স্যারকে বলে দাও যে পরীক্ষার পরে নিতে। কি ওই কেবিএল কেসিএল আর এটা? বলছে স্যার বলছিলাম কথা কাল পরীক্ষার পরে নেবে। আচ্ছা এই যে কালকে কেবিলে কেসে যে যে স্টেপ গুলো আছে 7-8টা, ওকে সব লিখতে লাগবে নাকি? না না না, ওইগুলা কিছু লেখা লাগবে না, স্যার পরে বলে দিয়েছে। আচ্ছা সাত তো বলো তো কি কি লেখা লাগবে একটু। ওই থিওরি লিখতে হবে। থামো আমি ইয়েটা বের করি আগে, ওয়েট। ল্যাব ম্যানুয়ালটা কই? কিরে নূর? থাম ভাই থাম। আচ্ছা থামলাম। 9 নম্বর না এক্সপেরিমেন্টটা ছিল? হ্যাঁ 9 নম্বর। স্যার বলছিল হচ্ছে ইয়ে লিখতে, থিওরি লিখতে। আচ্ছা আমাকে একটু বলো, আমি যে একটা ফোন আসছিল। হ্যাঁ, কি বলতেছিলা? স্যার এগুলো কি করা লাগবে এখন নাকি যেগুলো করছে আপাতত ওগুলোই হবে? যেহেতু আধা ঘন্টা টাইম আছে করতে পারো, তারপর আমি বলে দেই কি কি লিখতে হবে আগের মতোই। স্যার আর করা লাগবে? আর থিওরি লিখতে হবে, অ্যাপারেটাস লিখতে হবে, 1 নাম্বার টেবিল বাদ পড়বে, 2 আর 3 নাম্বার টেবিল করতে হবে। আচ্ছা রিফাত মনে হয় বলতেছিল যে ডাউন গুলা দিতে হবে কিনা। না, ডাউন গুলা লাগবে না, ঠিক আছে। আর হচ্ছে লাস্টে ক্যালকুলেশন একটু দেখাই দিলে ভালো হয়, কোন দুইটা স্যার রাখবো না। ওই শুধুমাত্র ফেস আপ ডাউন কিছুই লিখতে হবে না, যেহেতু আমরা ফেস আপ বলতে কিছু নাই, শুধুমাত্র এরকম দিবা আছে। এটাও বাদ, মানে এইটুকু বাদ পড়বে। শুধুমাত্র কি কি দিবা আমি সেটা বলবো। শুধু আপের গুলা দিলে হবে তাই না? হ্যাঁ, ম্যাগনেট ইস্ট দিবা আর ম্যাগনেট ওয়েস্ট দিবা, শেষ এইটুকু।
এই দুইটা জিনিস থাকবে শুধু, আর কিছু দিতে হবে না। স্যার ম্যাগনেট ইস্ট আর ওয়েস্ট আরেকবার একটু দেখাবেন। স্যার যে দুটো কালার করে ওই দুইটাই রাখবো না? হ্যাঁ, যে দুইটা কালার করা এই দুইটা রাখবা শুধু। জি স্যার, আপনি একটু সিমুলেটর একটু দেখান তো স্যার একটু। জি স্যার, ওটা দেখালে শেষ হবে আজকে। এই যে ম্যাগনেট ইস্ট, যখন তুমি ম্যাগনেট, আমার ম্যাগনেটটা যদি এখানে থাকে তাহলে ম্যাগনেটটা ইস্ট দিকে মুভ করে আছে, আর ম্যাগনেটটাকে যদি আমি হচ্ছে বি সাইডে রাখি তাহলে ওয়েস্টের দিকে মুভ করে আছে। শেষ, এই তো কাহিনী। স্যার এখানে দুইটা পোল আছে না, এন পোল আর এস পোল, তো রিভার্স সেটা করব, তার সেটা কি এস পোলে যাবে না সেটা বলতেছি। রিভার্স যেটা করবা মানে ইস্ট ফেস আপে যখন এন পোল মানে প্রথম এ পয়েন্টে নিব মানে সাইড এ তে, সেটা হচ্ছে ইন্ড ওয়ান আর ইন্টু, এটা হচ্ছে স্যার আপনার আচ্ছা নরমালি ম্যাগনেটের মধ্যে নর্থ পোল আর সাউথ পোল লেখা থাকে, তো এখানে যেহেতু লেখা নাই তো তোমাদের বলতেছিলাম তখন আমি যে তোমরা হচ্ছে ধরে নিবা যে তোমরা যদি এসটা লাল কালারটাকে এস পোল ধরে নাও তাহলে সবসময় লাল কালারটাকে এস ধরবে, ঠিক আছে? সেটা সাইড এ তে থাকলেও সাইড বি তেও থাকলেও সেই অনুপাতে তোমরা হচ্ছে এখানে মান লিখবা যে ম্যাগনেট ইস্ট, সেক্ষেত্রে নর্থ পোল ফেসিং এর একটা মান লিখবা, সাউথ পোল ফেসিং এর মান লিখবা। ওয়েস্টে যাওয়ার পরে যদি তোমার আগে সাউথ পোল আসে আগে সাউথ পোলের মান লিখবা, পরে নর্থ পোলের মান লিখবা। এই স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার মানে আমার যে লেন্থটা সেটা হচ্ছে কত 3 সেন্টিমিটার, আর মাস যেটা ওটা হচ্ছে 0.018 কেজি। তো সবার তো ভিন্ন ভিন্ন হয়, আমারটা কি সেম মানে যেটা আছে ওইটাই দিব রাখবো? হ্যাঁ, তোমার যেটা আছে তুমি সেটাই লিখবা। মানে তোমার এই ম্যাথ ডিপেন্ড করবে হচ্ছে ইসের উপর, তোমার এই যে তুমি ম্যাগনেটের লেন্থ কত দিচ্ছ তার উপর। মানে স্যার ফার্স্টে আমরা যতটুকু নিছি ওইটাই তো রাখবো, তাই না? হ্যাঁ শুরুতে তুমি যে এইটার এক্সপেরিমেন্ট যেটা দিয়ে করছো সেটাই, মানে যেমন ধরো তুমি যদি স্যার ছিল 5 নিছিল 1.4, হ্যাঁ কেউ যদি 3 আর 1 নেয় তাহলে এখানে আসবে হচ্ছে 0.18। আচ্ছা, তারপরে কেউ যদি এটাকে 5 করে দেয় তখন দেখো যে এটা মান বেড়ে যাচ্ছে, 5 করলে এটা যে 0.30 হয়ে গেল। একই সাথে কেউ যদি ব্রেথ বাড়ায় দেয় তাহলে দেখা যায় 0.45 হয়ে যাচ্ছে। স্যার একটু স্যার টেবিলটা একটু বুঝাই দেন স্যার আবার। কোন টেবিলটা আমাকে একটু বলো। এই টেবিলটা স্যার একটু বুঝাই দেন। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন স্যার, এখানে তো সাইডে থাকা অবস্থায় আমরা 4টা মান নিলাম, তখন তো আবার এরপরে তো সাইড বি তে যাওয়া লাগবে না স্যার? হ্যাঁ, সাইড বি তে যাবা। স্যার বলছি এখানে তো স্যার মাঝ যেটা স্যার বাস এটা তো স্যার লেন্থ এবং ব্রেথের ক্ষেত্রে কি এমন কোন সূত্র নয় স্যার যে আমরা এখান থেকে মাসটা বের করতে পারি এখান থেকে ছাড়াই? কোন একটা জিনিসের ভর কিভাবে মাপতে হয়? অনিক কুমার ঘোষ বলো। জি স্যার। কোন একটা জিনিসের ভর কিভাবে মাপতে হয়? সহজ হিসাব, সেটাকে তোমার কোন একটা দাঁড়িপাল্লা বা কোন একটা ওয়েট মেশিনে দিলে সেটা ভর মাপা যায়। তুমি যদি ফিজিক্যালি ল্যাব করতা তাহলে তুমি তোমার ম্যাগনেটটা নিয়ে গিয়ে একটা ওয়েট মেশিনে রাখতা, সেখানে কত ম্যাস আছে সেটা তোমার বের হয়ে যেত, ঠিক আছে? এখন যেহেতু তুমি ফিজিক্যালি করতেছো না, তো তখন তোমার এখানে যেহেতু ম্যাচ দেয়া আছে তুমি সেখান থেকে বের করো, এছাড়া অন্য কোথা থেকে বের করবা? না স্যার, এখানে যেহেতু বেরোচ্ছে এদেরও তো অবশ্যই কোনো ক্যালকুলেশন করে তো এখানে মানটা আসছে। ভাই এত কাজ করিস না ভাই, এমনিতে মাথা ঘুরতেছে। তুমি যদি এখন ক্যালকুলেশন করতে চাও তাহলে তো একটা জিনিসের ম্যাথ বের করার বিভিন্ন ক্যালকুলেশন আছে। তুমি এক কাজ করো, এই ম্যাগনেটটাকে নিয়ে তুমি হচ্ছে বের করো, জি এর মান বের করো, অভিকর্ষ স্তরণ থেকে এই ম্যাগনেটের ম্যাথ বের করতে পারবে। সেটার সাথে পৃথিবীর অভিকর্ষ স্তরণ মিলায় ম্যাগনেটের ম্যাথ বের করে ফেলতে পারবে। ঠিক আছে, অনেকভাবে এগুলা করা যায়, ঠিক আছে? এখন ওরা কোন মেথড ইউজ করছে সেটা তো আমাদের মানে অত জরুরি কিছু না। স্যার আমরা যে স্যার পজিশন এটা সবসময় তো স্যার tan a তে রেখে বের করছি আর কি। হ্যাঁ, পজিশন সবসময় tan a তে থাকবে।
আচ্ছা, আর কে যেন বলতেছিল যে টেবিল বুঝতেছো না, কে? স্যার আমি স্যার লাস্টের দিকে স্যার, মানে কোন স্যার আমি করলাম তো স্যার, তখন স্যার টেবিলটা বুঝাইলেন স্যার লাস্টের দিকে, তখন বুঝি নাই স্যার। কোন টেবিলটা? এই টেবিল? স্যার এই যে লাস্টের দিকে স্যার, এই যে ভ্যালু। আচ্ছা, সিম্পলি দেখ, খেয়াল করবা যে আমি ম্যাগনেটটা কই রাখছি। ম্যাগনেটটা রাখছি এখন আমি এখানে বিতে রাখছি, ওকে। আচ্ছা, ম্যাগনেটটাকে আমি যদি বিতে রাখি, দেখো এই লালটাকে যদি আমি ধরি এস পোল, তাহলে এস পোলটা কোন দিকে আছে? ওয়েস্টের দিকে আছে। ওয়েস্টের দিকে আছে। সিম্পলি তাহলে লিখবা ম্যাগনেট ওয়েস্ট, কোন পোল? এস পোল। তাহলে এখানে ইনটু 1 আর ইনটু এর মান লিখবা, হইল। এরপরে এটাকে রিভার্স করবা। রিভার্স করলে এখন কোন পোল আসতেছে? এখন ওয়েস্টের দিকে নর্থ পোল। তাহলে একেবারে সহজ হিসাব, ওয়েস্টের দিকে নর্থ পোলের মান লিখবা। আচ্ছা, এরপরে কি করলা? এটাকে বিতে রাখলা, সাইড এতে রাখলা। আচ্ছা, সাইড এতে যদি রাখো, ম্যাগনেটটাকে প্লেস করো, ওকে। আবার এটা তোমার কোন পোল? নর্থ পোল। তাহলে নর্থ পোল কোন দিকে মুখ করে আছে? ইস্টের দিকে, ওকে। নর্থ পোল ইস্টের দিকে মুখ করে আছে। এখানে ইনটু 1 আর ইনটু এর মান লিখো। তারপরে রিভার্স করো এটাকে, তাহলে সাউথ পোল ইস্টের দিকে মুখ করে আছে, তাহলে সাউথ পোল ইস্টের দিকে মুখ করে আছে। ঠিক আছে? জি স্যার। স্যার আমার একটা ছোট একটা প্রবলেম আছে স্যার। স্যার কাটাটা স্যার একটু কাউন্ট আবার যদি একটু দেখাইতেন, মানে এটা এটা জি স্যার, ডান পাশ থেকে কাউন্ট করবো। ডান পাশ থেকে বলতে ওই যে বরাবর আছে আর কি। হ্যাঁ, স্যার দেখা যায় স্যার একবার 72 হয়, আরেকবার 68 হয়, এর দুটো না স্যার একটু কনফিউশন আছে। হ্যাঁ, যেটা হবে তুমি সেটাই লিখবা, তোমার কোনো সমস্যা নেই। এন্ড ওয়ান এন্ড টু তে তো স্যার সমস্যা নাই। এন্ড ওয়ান এন্ড টু তে কোনো সমস্যা নাই, কারণ আলটিমেটলি তুমি তো যোগ করতেছো সবগুলো, তাই না? যোগ করে আবার নরমালি একটা এক জায়গায় রাখেন স্যার। হ্যাঁ, যেখানে আছে এখন এই 40 40 40 আছে স্যার একটু এই করে রাখেন স্যার। কি করে রাখবো? একটু স্যার। জি স্যার, এখন স্যার এখন কত নেব স্যার? এখন কি স্যার 46 আর 34 এভাবে নেব নাকি? 34 দেখার চেষ্টা করো, দেখো ব্যাপারগুলো দেখো কোন দিকে আসতেছে। এটা ধরো তোমার যদি এটা জিরোতে থাকে তখন কই আছে? 90 90। এটা আস্তে আস্তে কি হইতেছে? মান কমতেছে কমতেছে, হ্যাঁ কমতেছে না? আস্তে আস্তে যদি মান কমে, আবার তুমি যদি একেবারে এই পর্যায়ে যাও দেখবা শূন্য হয়ে গেছে। তাহলে তোমার যদি এখানে হয় সেটা কত হবে? এটা হচ্ছে 35। তুমি যদি এখানে নাও তাহলে সেটা হবে 25 আর 2 27 এরকম। ঠিক আছে, তুমি যে বরাবরই নাও, তোমার তো হচ্ছে মানে অন্য কোনো মান নেওয়ার কোনো ওয়ে নাই। তুমি এটাকে মানে 27 বাদে অন্য কিছু বলতে পারবা? না স্যার। এই তো, কারণ এটা যে দিক থেকেই যাক, বা এটা তোমার যে দিক থেকেই যাক, তুমি তো এটা 27 বাদে অন্য কিছু বলার কোনো সুযোগ তোমার নাই। মানে এটার মান 78 বা 79 বাদে অন্য কিছু বলার তো কোনো সুযোগ নাই তোমার। জি স্যার, আমি সেটা বলছি স্যার। এখানে তো স্যার তাহলে কোনটাই করব? যে কোনো দিকে নিতে একই হচ্ছে। একই তো হবে, তুমি যে দিক থেকেই নাও তোমার মান তো একই আসতেছে। দুই সেটা সেম হইতেছে, দেখ ভালো করে। জি স্যার, বুঝতে পারছি। আর মানে কোনটা এন্ড ওয়ান কোনটা এন্ড টু ওইটা আলাদা করে ডিটেক্ট করার কোনো দরকার নেই। স্যার লাস্ট একবার ক্যালকুলেশনটা একবার বলে দেন। এখানে কিন্তু সবগুলা মান দেয়া আছে, ক্যালকুলেশন গুলো তোমাদের নিজেদেরই করা উচিত। ম্যাথস এর মান দেয়া আছে, ম্যাথস লিখবা।
L1 এর মান দেয়া আছে L1 লিখবা, B এর মান দেয়া আছে B এর মান লিখবা, দিলে তোমার I এর মান বের হয়ে আসবে। এখানে একেবারে খুব ক্লিয়ারলি বলে দেয়া আছে যে L1 কে 0.85 দিয়ে গুণ করলে L2 আসবে, L2 কে 2 দিয়ে ভাগ করলে L আসবে। ঠিক আছে, তারপর সব জায়গাতে খুব ক্লিয়ারলি বলে দেয়া আছে G1 হচ্ছে এটা, বলছি G1 এর সাথে ম্যাগনেটের লেন্থ যোগ করলে হবে G2। তারপর G এর মান কি G1 G2 ডিভাইডেড বাই 2। আচ্ছা এখানে এটা কি বলছিলাম স্যার মিডের পরে জমা দিতে হবে আমাদের? মিডের আগে তুমি দিতে পারবা? না দিতে পারলে তো পরে স্যার দিও, ঠিক পরীক্ষাতে আছে। তো মিন ডিফ্লেকশন ইন ডিগ্রিস, এখানে যে 8টা মান আছে 8টাকে যোগ করে এভারেজ করলে মিন ডিফ্লেকশন আসবে। m বাই s এর মান এখানে বলে দেয়া আছে, d এর d স্কয়ার বাই g l স্কয়ার হোল স্কয়ার করতে হবে, 2 দিয়ে ভাগ করে 2d দিয়ে ভাগ করে tan থিটা, থিটার মান হচ্ছে এই যেখানে দেয়া আছে, মানে সবকিছু কিন্তু ক্লিয়ারলি বলে দেয়া আছে, ঠিক আছে। তারপর এখানে 3টা মান আসবে, 3টাকে এভারেজ করলে মিন m বাই s চলে আসবে। স্যার শেষ করে দেন স্যার। স্যার একটু 9 নম্বর স্যার একটু। আচ্ছা তারপরে এই যে একইভাবে এখানকারটাও সেম জিনিস, এখানে এই পর্যন্ত আগেই করছিলা, আয়ের মান বের করবে, আয়ের মান উপরে দেয়া আছে mh, এখানে এই যে i আছে আর t স্কয়ার, এই দুটো মান বসাইলে mh এর মান চলে আসবে। তারপর m বাই s আর mh কে যদি একবার ভাগ করো আর একবার গুণ করো, করে দুইটাকে রুট করলে m আর h এর মান বের হয়ে আসবে, শেষ, হিসাব সহজ। ওকে স্যার। আচ্ছা 9 নাম্বার কি হইছে? মানে স্যার কি কি লিখতে হবে ওটা মনে হয় জিজ্ঞেস করছে আর কি। ওই আগের স্যার মতই গত ক্লাসের টাইম থিওরি লিখবা, তারপর হচ্ছে অ্যাপারেটাস লিখবা, টেবিল লিখবা, ক্যালকুলেশন লিখবা, রেজাল্ট লিখবা, ডিসকাশন লিখবা, সব গোলার ক্ষেত্রে একই কথা। স্যার কালকে যেটা করছেন স্যার স্যার অনেকগুলো স্টেপ আছে, একটা ওইগুলো কি প্রবলেম বাদ দিয়ে হচ্ছে দিব? কি যে আচ্ছা একজন করে বলো। স্যার বলছি কালকে যে কেভিএল কেসিএলটা করাইছিলাম ওইখানে স্যার দেখলাম যে হিসেবে তো অনেকগুলো স্টেপ আছে, ওই স্টেপগুলো কি স্যার ওইখানে বাদ দিয়ে দিব লেখার ভিতরে? থিওরিতে কোনো স্টেপ নাই, স্টেপ থাকলে প্রসিডিউরে স্টেপ থাকে, ঠিক আছে। এই যে আর থিওরি বলছে আছে, প্রসিডিউর লেখা লাগবে না। থিওরি এই যে সার্কিট ডায়াগ্রাম পর্যন্ত শেষ হবে, তারপরে এই যে এখানে দেখো খুব ক্লিয়ার সুন্দর করে ইংরেজি ভাষায় লেখা আছে, তারপরে দেখেন অনেকগুলো স্টেপ আছে। হ্যাঁ খুব সুন্দর ইংরেজি ভাষায় লেখা আছে প্রসিডিউর। তো আমি তোমাকে বলছি যে প্রসিডিউর লিখতে হবে না, তো প্রসিডিউরে কিছু যা লেখা লাগবে যা না। আছে কিছুই লিখতে হবে না, ঠিক আছে। প্রসিডিউর লেখা লাগবে না, একেবারে ডিরেক্ট হচ্ছে টেবিল যেখানে আছে টেবিলে চলে যাবে, ডাটা কানেকশন। হ্যাঁ ডাটা কালেকশনে চলে যাবে, ঠিক আছে। তোমাদের যেহেতু 2টা টেবিল করাইছি, বাকি 2টা টেবিল লাগবে না, ক্যালকুলেশন করবা আর হচ্ছে রেজাল্ট লিখবা, ডিসকাশন লিখবা, শেষ। হ্যাঁ এখন মিনা আক্তার কি বলছিলা? আর স্যার আমাদের স্ক্রিনশটটা দিতে হবে তাই না স্যার? কিসের? এই যে এই আমরা যে করলাম স্যার আমরা যে করছি যে কেবিএল কেসিএল স্ক্রিনশট দিতে হবে, হ্যাঁ। স্যার আমি স্যার কেসিএল করতে গিয়ে স্যার একটু সমস্যা হয়েছে কি ক্যালকুলেশনের স্যার একটু ঝামেলা হয়, সিমুলেশনের সাথে একটু ডিফারেন্স তৈরি হয়। ক্যালকুলেশনে ডিফারেন্স হইছে না, একটু হইতে পারে, একটু হইতে পারে কেমন যে ওই ধরো দশমিকে একটু ডিফারেন্স হইতে পারে সর্বোচ্চ। স্যার সিমুলেশনে স্যার কারেক্টলি মিলে। হ্যাঁ হ্যাঁ সিমুলেশনে কারেক্টলি মিলবে, আর ক্যালকুলেশনের ক্ষেত্রে দশমিকে একটু উল্টাপাল্টা হইতে পারে, সেক্ষেত্রে ধরো তোমার 1% বা 1% এর নিচে এরর আসতে পারে। স্যার 1.14 সামথিং এরকম স্যার আসে। হ্যাঁ ওটা কোনো সমস্যা না। আচ্ছা মিনা আক্তার স্যার বলতেছি কি আমি ক্যালকুলেশন করতেছি কিন্তু আমার ফোনে চার্জ নাই, তো যে কোনো সময় আমি বের হয়ে যেতে পারি, তো আমি আচ্ছা বের ঠিক হয়ে আছে, গেলে আমার প্রেজেন্টে দিয়ে দেন।
আমি প্রেজেন্টই দিচ্ছি এখন। মিনা আক্তার, ফারজানা হক নিশাত। ফারজানা হক নিশাত, ইয়েস স্যার। এই তুমি কিন্তু ঠিকঠাক মতো ল্যাব করো না। স্যার আমি করতেছি, মিউট অন করতে দেরি হয়ে গেছে আর কি। আচ্ছা, সাদি মোহাম্মদ মঈন। ইয়েস স্যার। মাইদুল ইসলাম। মাইদুল ইসলাম আছে? আচ্ছা নাই স্যার। মুন্না কই গেছে আজকে? মুশফিকুর রহমান। স্যার আছি আমি, একটু পেজে ঢুকতেছিলাম তো স্যার। এই তুমি কখন আসছো? স্যার আমি অনেকক্ষণ আগে আসছি, কিন্তু আমি স্যার করতেছিলাম একটু ওই যে অনেকক্ষণ পরে আসছো তাই না? হ্যাঁ হ্যাঁ একটু পরে আসছি, লেট আসছিলাম। ইয়েস স্যার। স্যার আছে স্যার। হ্যাঁ, জায়েদ হাসান শিহাব। ইয়েস স্যার। মনিরুল ইসলাম। ইয়েস স্যার। আসলাম মিয়া, সুরজিৎ পাল। প্রেজেন্ট স্যার। আচ্ছা, হ্যাঁ জাহিদ হাসান। স্যার ও আছে স্যার, ওর সমস্যা দেখি আমরা বলে গেছি স্যার, নেটওয়ার্কের প্রবলেম করতেছিল। আসাদুজ্জামান নূর। প্রেজেন্ট স্যার। মহিউদ্দিন আহমেদ। প্রেজেন্ট স্যার। শোভন, এই ছেলেটা নাই, এই ছেলেটা ক্লাস করে না। প্রথমে ছিল স্যার, এখন দেখি যে নাই স্যার। না, এই গতবার মানে লাস্ট সেমিস্টারে আমার সাথে থিওরিতে ছিল, ক্লাস করতো না। অনিক কুমার ঘোষ। মৃত্যুঞ্জয় ঘোষ। প্রেজেন্ট স্যার। ইয়েস স্যার। আমিনুল ইসলাম রিফাত। আশিকুর রহমান। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আব্দুল্লাহ মামুন, এই ছেলেটার সাথে কারো খোঁজ নাই? ক্লাস করে না কেন? ছেলেটা তো ভালো ছিল। স্যার হাসিবের সাথে পরিচয় আছে স্যার। আচ্ছা, হাসিব, রহিম, আরাফাত জিম। স্যার আমারটা কি স্যার দিয়েছেন স্যার? হ্যাঁ হ্যাঁ দিস। ইয়েস স্যার, স্যার আরাফাত জিম। হ্যাঁ দিস। আর আমি স্যার গত ক্লাসেও ছিলাম স্যার, নাম প্রেজেন্ট দিতে পারিনি স্যার। স্যার হাফিজ ইব্রাহিম দিয়েছেন? হ্যাঁ দিস। স্যার মুশফিক স্যার, আমি প্রেজেন্ট দিতে পারিনি স্যার। স্যার মৃত্যুঞ্জয় ঘোষ স্যার দিছেন? দিছে। হ্যাঁ হ্যাঁ দিছি। আমি তো চিনি তোমাদের অনেককে চিনি। স্যার ম্যাক্সিমাম কি চিনেন আপনি স্যার? কালকে আমি স্যার আপনার কাছে বলে চলে গেছিলাম, প্রেজেন্টটা দিছিলেন স্যার? হ্যাঁ হ্যাঁ দিস। স্যার হ্যাঁ স্যার আমি স্যার আজকে প্রেজেন্ট দিতে পারিনি স্যার। আরে ভাই তোমার আমি চিনি। হ্যাঁ তোমার প্রেজেন্ট দিছে নিবি। আমি অধৈর্য হয়ে গেছে বলাটা। কে কখন শুনতে পারছেন না, কে আগে আসে পরে আসে, কে ঠিক মতো ক্লাস করতেছে না, সেগুলো আমি খোঁজ খবর রাখতেছি। তার মানে তুমি যে ক্লাস করছো সেটা আমি জানি স্যার। তারপর স্যার 3.5 নাম্বার তো স্যার একটু বেশি সেনসিটিভ। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। মিডের পরে আসলে যে কবে ক্লাস হবে এটা মানে কেমন কি? তোমাদের তো যে মিড পরীক্ষা তো কত তারিখ পর্যন্ত? 28 তারিখ পর্যন্ত না? 27 বা 28 এরকম। স্যার এর মধ্যে মানে একটা ক্লাস করে যাবে, দুটো ক্লাস করে যাবে স্যার। আচ্ছা, যেটা হচ্ছে তোমাদের পরীক্ষা যদি 26-27 এরকম হয়, তাহলে তোমাদের ক্লাস তো আসবে হচ্ছে 30 তারিখ। 30 তারিখে হবে স্যার? কেন? না স্যার ওই যে রিয়াতে জমা দেওয়া লাগবে স্যার, এই ল্যাব ওয়ার্ক গুলো সব। তাই বলতেছিলাম, ক্লাসের তো আগে দিতে হবে না স্যার? না মিডের পরে আবার ডেট দিবেন তাই বলতেছিলাম। না ওই মিডের পরে তো সময় পাবা। তোমাদের লাস্ট পরীক্ষা কবে তাই বলো? কত 25 তারিখ না? 25 তারিখ। 25 তারিখ। 25 তারিখ 5 দিন সময় পাবা তোমরা। স্যার একটা কথা ছিল স্যার। বলে ফেলো। স্যার আমাদের স্যার যে কেবিএল কেসিএল যেটা করাইছেন, যে কেবিএল এর জন্য কি মানে একটা সার্কিট আর কেসিএল এর জন্য কি আরেকটা আলাদা সার্কিট করতে হবে না? হ্যাঁ আলাদাই তো। দুইটা আলাদা কেবিএল এ তো স্যার সিরিজ সার্কিট থাকে, আর কারেন্ট কেসিএল যেটা তো প্যারালালি করতে হবে মানে খুব সম্ভব। হ্যাঁ তা তো অবশ্যই। স্যার টোটাল তো স্যার 6টা লেকচার হবে তাই না? কেবিএল এর 3টা একটা। টোটাল 6টা। হ্যাঁ টোটাল 6টা হবে। অনেক কালকে গ্রুপে দিছিলাম তো দেখানে, ওই যে আমরা করছি যে কেবিএল কেসিএল। হ্যালো স্যার। বলো। তার মানে স্যার আমাদের ক্লাস আর 30 তারিখে স্যার? হ্যাঁ তোমাদের পরে ল্যাব ক্লাস 30 তারিখে। স্যার আমাদের এই দুইটা রিপোর্টের টাইমটা একটু বাড়াই দিন স্যার, আমাদের পরীক্ষা তো স্যার। কেন 25 থেকে 30 5টা দিন ল্যাব রিপোর্ট লিখতে তোমার সময় লাগবে 2 ঘন্টা। না স্যার 2 ঘন্টা বেশি লাগে স্যার।
স্যার ল্যাব রিপোর্ট লিখতে ভালোই সময় লাগে। আমরা ওই স্যার যে আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমরা স্যার আমি তো নরমালি ওয়ার্ডে ল্যাব রিপোর্ট লিখি, তো ওয়ার্ডের স্যার আমরা এই ইকুয়েশন গুলো লেখা একটু প্যারা আর কি স্যার, তো আমি ইকুয়েশন গুলো স্যার খাতায় লিখে ছবি তুলে দিলে হবে? তোমার আসলে সবই কিন্তু আসলে মানে খাতায় লেখা উচিত, ওয়ার্ডে লেখার কিন্তু পারমিশন নাই। জি স্যার। ঠিক আছে, হাতে দিয়ে লেখা অনেক কষ্ট হবে না। ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, তাহলে ঠিক আছে, তাহলে সমস্যা নেই। হ্যাঁ দেখো আমি কপি করা যায় স্যার। আমি জীবনে কিন্তু বহুত ল্যাব রিপোর্ট লিখছি, তোমাদের যেমন এই যে প্রসিডিউরটা বাদ দিয়ে দিতাম, আমাদের কিন্তু প্রসিডিউর লিখতে হইতো, খালি প্রসিডিউর লেখা লাগতো না, প্রসিডিউরটাকে প্যাসিভ ভয়েস এবং পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হইতো। মানে এখন যে বিরক্ত লাগতো না স্যার? বিরক্ত লাগলে তো কিছু করার নাই। কাজ একটা তোমাদের আমরা মার্কস দেই কত করে, 9, 8, 8.5 এরকম করে দেই, আর আমাদের স্যারের মার্কস দিত 4, 4.5, 6 এরকম করে। কত মধ্যে স্যার? 10 এর মধ্যে? 10 এর মধ্যে, হ্যাঁ। আচ্ছা, তো কিছু করার ছিল না, তো আমাদের ওই যে ওই মানে বিশাল বিশাল এক একটা প্রসিডিউর লেখা লাগতো, খালি লেখা লাগতো না, আবার সেগুলোকে চেঞ্জ করে লেখা লাগতো। আর পাবলিকে মনে হয় স্যার হাতের আর্ট করে লিখলো তারা স্যার 7 বার দেয় না। না না, আমাদের মার্কস দিত না। আমাদের এক স্যার ছিল, মানে তুমি যত কষ্ট করেই করো আমাকে, মানে তোমাদের এই যেমন একটা ল্যাব রিপোর্ট তোমরা মানে ফাইনাল রেজাল্টই আমাদের দেখাইলেন, আমাদের যেটা করতে হতো ফাইনালি স্যারের কাছ থেকে সাইন নিতে হতো যে ল্যাবটা হইছে। সেই সাইন যদি আমি পরের দিন না দেখাইতে পারতাম, আমার ল্যাব রিপোর্টে কোনো মার্কস দিবে না, এরকম ছিল নিয়ম। হ্যাঁ স্যার, শুনছি যে ল্যাবে অনেক বেশি প্রেসার মানে। আবার এরকমও নিয়ম থাকে, ধরো ল্যাবে ঢোকার আগে ল্যাব সম্পর্কে কোশ্চেন করতো, তুমি যদি কোশ্চেন না পারো তোমার ল্যাবই করতে দিবে না, ওই দিন যাওয়ার পরে। ঠিক আছে, তো এইসব হইতো। এইসব করার পরে 2-3 দিন মিলে একটা স্যার ছিল, কাশিম স্যার নাম, তো উনি হচ্ছে মানে উনি নরমালি কোনো ল্যাবে সাইন দিত না, মানে সবারই ওনার ল্যাবগুলো পেন্ডিং থাকতো, মানে উনি ওনার মতে কারো ল্যাব হইতো না। তো আমার এরকম মানে আমাদের বছর 3rd ইয়ারে থাকতে উনি ল্যাবে ক্লাস নিত, ওনার আন্ডারে 3টা না 4টা ল্যাব ছিল। কারণ আমরা তোমাদের, আমি একা ল্যাব পড়াচ্ছি না, আমাদের ল্যাবে টিচার থাকতো 4 জন 5 জন, মানে 5 জনে মিলে একটা ল্যাব ক্লাস নিত। তো ওনার আন্ডারে এরকম 5-6টা ল্যাব ছিল, তো আমরা টোটাল মনে কত 20টার মতো ল্যাব করতাম। তো উনি এই 5-6টাতে ল্যাবে সাইন করতেন। প্রজেক্ট করতেন কিভাবে স্যার? কোথা থেকে? আমাদের অ্যাকচুয়ালি এই টাইপের কোনো প্রজেক্ট ছিল না ল্যাবে আমাদের, মানে তোমরা যেরকম ক্যাপাস্টোন প্রজেক্ট টাইপের করো এই টাইপের কোনো প্রজেক্ট ছিল না আমাদের। স্যার আমাদের প্রজেক্টে কোনো গ্রুপ করে দিবেন আজকে? হ্যাঁ, প্রজেক্টে গ্রুপ করে দিস। আমি গ্রুপের মানে একটা দুটো ছবি আছে আমার কাছে, আমি দিয়ে দিব নি গুগল ক্লাসরুমে। স্যার আমাদের অনেকে স্যার চেঞ্জ করতেছে আবার স্যার, তো ছবি দিলে স্যার